জ্যৈষ্ঠের নতুন প্রভাত। রবির এক ফালি কোমল রোদ এসে পড়েছে জানালায়। নীলাভ পর্দার জন্য রুমে আসার সুযোগ পাচ্ছে না। মুশরাফা পরনের লাল টুকটুকে শাড়ির আঁচলটা ঠিক করে উঠে দাঁড়াল। জানালার পর্দা সরিয়ে রোদ্দুরের দলের আগমনের পথ উন্মুক্ত করল। হুড়মুড় করে রোদ এসে পড়ল মেঝেতে, জানালা ঘেঁষে থাকা খাটে। ছুঁয়ে দিল ঘুমন্ত জাওয়াদকে। সূর্যের আলো তখন ধারালো আকার ধারণ করেছে। রোদ চোখে লাগতেই ঘুমের মাঝে ভ্রু কুচকাল জাওয়াদ। কপালে বিরক্তির গাঢ় রেখা উদয় হল। নড়েচড়ে উঠল সে। মুশরাফা ধারণা করল এবার চোখ খুলবে জাওয়াদ। কিন্তু ওর ভাবনায় ব্যাঘাত ঘটিয়ে পাশ ফিরে ঘুমিয়ে পড়ল। মুশরাফা শূন্য চাহনি দিয়ে বসল তার পাশে, খাটের অন্য পাশে। ঘাড় ঘুরিয়ে তাকালো জীবনসঙ্গীর দিকে। কি শান্ত, কোমল, সুশ্রী নিষ্পাপ মুখশ্রী। অদ্ভুত এক মায়া চেহারাটায়, সেই মায়া ওকে টানছে। চোখে মুগ্ধতা ভর করছে। প্রেমমাখা চোখে তাকিয়ে রইল অনেকক্ষণ। জাওয়াদের মাথার চুল মাথা গড়িয়ে কপালে এসে পড়েছে, বড্ড এলোমেলো দেখাচ্ছে তাদের। আলতো হাতে কপালের চুল সরিয়ে দিল মুশরাফা। কোমল স্বরে ডাকল, অনেক বেলা হয়ে গেছে, উঠুন। জাওয়াদের কোনো হেলদোল নেই, সে আগের মতোই গভীর ঘুমে আচ্ছন্ন। স্ত্রীর কথাটা তার কর্ণকুহরে পৌঁছেনি। মুশরাফার চোখের মুগ্ধতা সরে গেল। উদয় হল হতাশার আভা। ঘড়ির কাঁটায় সকাল 7টা বাজে। লোকটার উঠার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। ফজর নামাজটাও পড়েনি। এত করে ডেকেছে, উঠাতে পারেনি। জেগে গিয়ে হু হা করে আবার ঘুমিয়ে পড়েছে। ভোরে উঠার অভ্যাস নেই বোধ হয়। আচ্ছা, লোকটা কি নামাজ পড়ে না? লোকটার সম্পর্কে তার ধারণা ভুল? সে তার মনের মতো কেউ নয়? সে ভুল কাউকে বেছে নিল না তো? কত প্রশ্ন উকি দিল মুশরাফার মনে। কপালে চিন্তার ভাঁজ পড়ল, চেহারা ঢেকে গেল অজানা কৌতূহলে। লোকটা উঠলেই জেনে নিবে। এই প্রয়াসে কাঁধে ধাক্কা দিয়ে ডাকল। এবার নড়ে উঠল জাওয়াদ। ঘুম ছুটেছে চোখ থেকে। তবে ঘুমভাব পুরোপুরিভাবে কাটেনি। আধো চোখ খুলে চাইল স্ত্রীর পানে। লাল টুকটুক বউকে দেখে চমৎকার হাসল। বলল, এতদিন অ্যালার্মের আওয়াজে ঘুম ভাঙত, আজ বউয়ের মধুর ডাকে ঘুম ভেঙেছে। অবশেষে জীবনে পরিবর্তন এসেছে। মুশরাফা তাড়া দিল, 7টা বাজে, উঠুন। জাওয়াদ মুশরাফার একটা হাত নিজের মাথায় নিয়ে বলল, উঠছি, তার আগে বিলি কেটে দাও। মুশরাফা ওর রেশমি চুলে হাত ডুবাল। আলতো হাতে বিলি কাটতে লাগল। জাওয়াদ ওর দিকে পূর্ণচোখে চেয়ে বলল, তোমাকে সুন্দর লাগছে। বউ বউ ধরনের সুন্দর। কোনো এক কারণে মুশরাফার মন অশান্ত হয়ে আছে। নিজেকে স্বাভাবিক রেখেছে বহু চেষ্টার পর। জাওয়াদের কথায় অশান্ত মনটাও শান্ত হল। হেসে ফেলল। বলল, আপনাকে কিন্তু স্বামী স্বামী ধরনের সুন্দর লাগছে না একটুও। জাওয়াদ ওয়াশরুম থেকে এসেছে। গলায় টাওয়াল ঝুলানো। টাওয়াল দিয়ে মাথা মুছছে। মুশরাফা খাটে বসে ওকে পরখ করছে। ওর অশান্ত মন নামাজের ব্যাপারে প্রশ্ন করতে চাইল। কিন্তু ও মনকে সায় দিল না। সবে বিয়ে হয়েছে, আজই প্রশ্নবাণে ফেলা উচিত হবে না। কায়দা করে জেনে নিতে হবে। মুশরাফা করুণ সুরে বলল, ফজর নামাজ তো মিস হয়ে গেছে। কার সেটা উল্লেখ করল না ও। জাওয়াদ ভেবেছে মুশরাফা নিজের কথা বলছে। ও মাথা মুছতে মুছতে শান্তস্বরে বলল, সমস্যা নেই, একদিনই তো, কাজা পড়ে নাও।
নিজের যে নামাজ পড়া হয়নি সে খেয়াল নেই। একজন পাকাপোক্ত নামাজি ব্যক্তির এক ওয়াক্ত নামাজ কাজা হলে অনুতাপে তার মুখ ভাসে, আফসোসের অন্ত থাকে না। ফজর না পড়তে পারলে সকালে উঠেই কাজা আদায় করে নেয়। মুশরাফা জাওয়াদকে পরখ করল। ওর মুখভঙ্গি স্বাভাবিক। চেহারায় অনুতাপের লেশমাত্র নেই, আফসোসের রেখা নেই। যেন ব্যাপারটা স্বাভাবিক, গুরুত্বহীন। মুশরাফা তবুও মনের ভাবনাকে প্রাধান্য না দিয়ে ক্ষীণ আশা নিয়ে অপেক্ষা করল, জাওয়াদ কাজা পড়বে। কিন্তু সে ওয়াশরুম থেকে ফিরে আয়নার সামনে গিয়ে তৈরি হতে ব্যস্ত। না নামাজের তাড়া, আর না জায়নামাজের খোঁজ। চুল আঁচড়িয়ে, গায়ে পারফিউম মেখে বলল, আমি রেডি। চলো বের হই। নাস্তা করে অনিকের বাসায় যাব। সকালে উঠে নাস্তা হলে হোক না হলে নাই, একটা সিগারেট তার চাই। নিকোটিনে আসক্ত জাওয়াদের ক্রেভিং উঠেছে ঘুম ভাঙার পরই। নতুন বউকে মান দিতে গিয়ে খাওয়ার কথা ভাবনায় আনেনি। এখন বউয়ের চোখের আড়াল হতে পারলেই হয়। একটা সিগারেট ছাড়া থাকা যাবে না। আয়নার সামনে দাঁড়িয়ে আবার চুল সেট করানোয় মন দিল। মুশরাফা কিংকর্তব্যবিমূঢ় হয়ে বসে রইল। তার সন্দেহই ঠিক, লোকটা নামাজের ব্যাপারে উদাসীন। তার এই উদাসীনতা দিনের ব্যাপারটাও স্পষ্ট করে দেয়। সে দিনদার নয়। ধারণা করা সবচেয়ে বড় মিথ্যা কথার সমান। মুশরাফা কোনো ধারণা মাথায় আনতে চাইল না। ইতিবাচক ভাবতে চাইল, একদিন বাদ গেছে, কাল থেকে নামাজি পাবে তাকে। কিন্তু শয়তান ভর করা মন কত কি ভেবে যাচ্ছে। ধাক্কা লাগছে, হতাশা ছুঁয়ে দিচ্ছে। সে মনে প্রাণে একজন দিনদার জীবন সঙ্গী চেয়েছে, তার সাথে জান্নাতে যাবার স্বপ্ন দেখেছে। কিন্তু সঙ্গী যদি দিনদার না হয় তবে সে স্বপ্ন পূরণ হবে কেমন করে? মুশরাফা স্থির দৃষ্টিতে আধুনিকতার ছোঁয়ায় নিজেকে সাজাতে ব্যস্ত থাকা জাওয়াদকে দেখতে লাগল। মাথায় চলছে অজস্র ভাবনা। কপালে চিন্তার ভাঁজ। হঠাৎ প্রশ্ন করল, আচ্ছা, আপনি প্রতিদিন সকালে কয়টায় উঠেন ঘুম থেকে? জাওয়াদ প্রশ্নের গভীরত্ব নিয়ে ভাবল না। স্বাভাবিক স্বরে উত্তর দিল, অফিস থাকলে 8টায় উঠা হয়, আর অফিস না থাকলে বেশ বেলা করে উঠি। থেমে ভ্রু কুঁচকে বলল, তুমি হঠাৎ আমার ঘুমের হিসেবে নিকেশ করছো কেন? কারফিউ জারি করবে নাকি? কৌতুকের সুর জাওয়াদের। মুশরাফা তার বুঝো পেয়ে গেল। মনটা আহত হল। আশা ভঙের আওয়াজ শুনতে পেল। মুশরাফা উঠে দাঁড়াল। প্রশ্নের উত্তর এড়িয়ে গেল সুকৌশলে। বলল, 7:30 বাজে। মামি নাস্তা বানিয়ে বসে আছেন। আমাদের যাওয়া উচিত। জাওয়াদ ঘাটল না। তারও দ্রুত যাওয়া উচিত। সস্ত্রীক রুম থেকে বের হল। মুশরাফা রান্নাঘরের দিকে এগোল। নাজমুল সাহেব নতুন জামাইকে টেবিলে নিয়ে বসালেন। অনিক এলো খানিক পর। এ বাসায় অনিকের দাওয়াত দুদিনের। নতুন জামাইয়ের বন্ধু, সাথে উকিল বাবা। দুই কুটুমে তার আপ্যায়ন হল ভালোভাবে। নাস্তার টেবিলে মুশরাফার বাবা তানভীর সিদ্দিকীও উপস্থিত। তারা কাল চলে যেতে চেয়েছে, কিন্তু সবার কথার চাপে পড়ে যেতে পারেনি। জাওয়াদ গেলে চলে যাবে। নাজমুল সাহেব, মুশরাফার খালু, দুই চাচা সবাই বসেছে। মুশরাফার বাবা মেয়ে জামাইকে তার কর্মজীবন সম্পর্কে নানা প্রশ্ন করছেন। জাওয়াদ চুপচাপ উত্তর দিচ্ছে। অনিক থাকায় টেবিলের কাছে গেল না মুশরাফা। নাস্তা খেয়ে রুমে চলে এলো। রুম গুছানোর পর
সকালে রেখে আসা ভেজা কাপড় ধুতে গেল। জাওয়াদের প্যান্ট ধোয়ার সময় হাতে শক্ত কিছু লাগল। ঘটনা পর্যবেক্ষণ করতে গিয়ে পকেট থেকে লাইটার বেরিয়ে এলো। মুশরাফা তীক্ষ্ণ চোখে চেয়ে রইল লাইটারটার দিকে। ছেলেরা একটা কারণেই পকেটে লাইটার রাখে, তা হল সিগারেট ধরানোর জন্য। উনি কি তবে সিগারেট খান? সিগারেটের অপকারিতার দিকে লক্ষ্য থেকে সিগারেটকে ইসলামের নিষিদ্ধ হিসাবে ধরা হয়। এটা নেশার মতো। একটা ধার্মিক বা স্বাস্থ্যসচেতন মানুষ কখনো সিগারেট খেতে পারেন না। জাওয়াদ যদি সিগারেট খেয়ে থাকে তবে তার ধার্মিক হওয়ার ব্যাপারে প্রশ্ন উঠবে। নামাজ পড়ে না ঠিকমতো, সিগারেট খায়। মুশরাফা আবার ধাক্কা খেল। লোকটার বদ স্বভাবগুলো বেরিয়ে আসছে। একদিনেই এগুলো জেনেছে, দিন গড়ার সাথে আরও কত কি বেরিয়ে আসবে। আবার না বের হয় সে মদ টদও খায়। একরাশ হতাশা ঘিরে ধরল মুশরাফাকে। কাউচে গম্ভীর ভঙ্গিমায় বসে রইল। জাওয়াদ ফিরল মিনিট 10 পর। হাতে একটা গিফট বক্স। মুশরাফার দিকে এগিয়ে এলো। মুশরাফা তাকিয়ে রইল তার দিকে। জাওয়াদের চোখমুখ পরক করল। শ্যামবর্ণের চোয়ালটার ঠোঁট জোড়া কালো। ছেলেদের ঠোঁট দুই সময় কালো থাকে। এক যদি তার গায়ের রং কালো হয়, দুই যদি সে সিগারেট খায়। জাওয়াদের ক্ষেত্রে দ্বিতীয় অপশন প্রযোজ্য। সন্দেহ সত্যে প্রমাণিত হচ্ছে ধীরে ধীরে। মুশরাফার দৃষ্টি গম্ভীর হল। তার গম্ভীরতা আঁচ করতে পারল না জাওয়াদ। আলতো স্বরে জিজ্ঞেস করল, নাস্তা করেছ? মুশরাফা ছোট করে উত্তর দিল, হ্যাঁ। জাওয়াদ তার হাতে থাকা গিফট বক্স স্ত্রীর দিকে বাড়িয়ে দিয়ে বলল, উকিল বাবা তোমার জন্য উপহার পাঠিয়েছেন। মুশরাফা চুপচাপ নিল গিফটটা। জাওয়াদ ওর পাশ কাটিয়ে নিজের ব্যাগের কাছে গেল। থাকার প্রস্তুতি নিয়ে এসেছিল ও। নিজের স্বভাব সম্পর্কে অবগত নয় ও। যতই হোক, সিগারেট ছাড়া থাকতে পারবে না ও। আসার সময় কয়েক প্যাকেট সিগারেট ব্যাগে পুড়েছে। অনিকের কড়া নির্দেশ ছিল, ওর পরিধেয় কাপড়ে যেন সিগারেট বা লাইটার না নেয়। রাফাদের বাসায় থাকাকালীন যেন সিগারেট না খায়। তাই ব্যাগেই নিয়েছিল। কিন্তু মধ্যরাতে সিগারেটের ক্রেভিং উঠলে সব ভুলে চুপি চুপি বারান্দায় গিয়ে সিগারেট খেয়েছে। মুশরাফা ঘুমে ছিল বিধায় টের পায়নি। খেয়ে সচেতনভাবে সিগারেটের প্যাকেট ব্যাগে লুকিয়ে রেখেছে, কিন্তু লাইটার রাখতে ভুলে গিয়েছে। ব্যাগটা মুশরাফা থেকে একটু দূরেই আছে। জাওয়াদ আড়াল হয়ে ব্যাগ থেকে সিগারেট নিয়ে নিল পকেটে। লাইটার খুঁজতে গিয়ে বাঁধল বিপত্তি। কোথাও নেই লাইটার। পুরো ব্যাগ তন্ন তন্ন করে খুঁজে পেল না। ওকে উদ্ভ্রান্তের মতো দেখাল। মুশরাফা ভ্রু কুঁচকাল। লোকটা কি খুঁজছে এমন করে? সে যদি কোনো সাহায্য করতে পারে এই আশায় নিঃশব্দে গিয়ে পিছনে দাঁড়াল। কি খুঁজছেন আমায় বলুন, আমি সাহায্য করি। বাক্যটা বলার জন্য মুখ খুলতেই চোখ গেল জাওয়াদের ব্যাগে এলোমেলো কাপড়ের মাঝে উকি দেয়া সিগারেটের প্যাকেটের দিকে। সন্দেহরা সত্য প্রমাণিত হল। জাওয়াদ লাইটার খুঁজছে বুঝতে বাকি রইল না মুশরাফার। তার উদ্ভ্রান্ত আচরণই বলে দেয় সিগারেটে তার কতখানি নেশা। মুশরাফা আশাহত হয়ে আবার গিয়ে কাউচে বসল। গম্ভীর মুখে ভাবতে বসল আবার। জাওয়াদ কিছুক্ষণ খোঁজাখুঁজি করে উঠে দাঁড়াল। মনকে কিছু একটা বলে বুঝো দিয়েছে হয়তোবা। মুশরাফার কাছে এসে আলতো স্বরে ডাকল, রাফা।
মধুরমাখা ডাকটা উপেক্ষা করতে পারল না মুশরাফা। চোখে হাজার অভিযোগ নিয়ে তাকাল। ছোট করে উত্তর দিল, হু। জাওয়াদের ব্যস্ত মন মুশরাফার অভিযোগ পড়তে পারল না। বলল, আমি অনিকের বাসায় যাব, সেখান থেকে একটু বাইরে যাব। তোমার কিছু লাগবে? কিছু লাগবে না, ছোট করে উত্তর দিল মুশরাফা। জাওয়াদ যত্নের সাথে জিজ্ঞেস করল, তুমি কি খেতে পছন্দ করো, বলো নিয়ে আসব। মুশরাফা এবারও নেতিবাচক উত্তর দিল। জাওয়াদ বলল, কিছু লাগলে কল করে বলবে। আসি। জাওয়াদ চলে গেল। যাওয়ার আগে মুশরাফার কপালে অধর ছুঁয়ে গেল। বিষয়টা ভালা লাগার হলেও ভালো লাগল না মুশরাফার। আবার ভাবনায় মজল। ভাবনায় বিচরণের মাঝে চোখ পড়ল কোলে রাখা গিফট বক্সটায়। কৌতূহল বশত খুলল সে। বক্সটা খুব বেশি বড় না, ছোট আকারের বলা যায়। র্যাপিং পেপার খুলতেই ভেতরে একটা বক্স বেরিয়ে এলো। ঘড়ির বক্স, চওড়া দামের ব্র্যান্ডেড লেডি ওয়াচ। দেখতে ভালোই। ঘড়ির বক্সের সাথে আরও একটা জিনিস পাওয়া গেল। তা হল রোল করা একটা চিরকুট, মাঝে ফিতা বাঁধা। মুশরাফা ঘড়ি রেখে চিরকুট নিল হাতে। ফিতা খুলে চিরকুট মেলল। আকারে বেশ বড়, লাইনের সংখ্যাও কম নয়। সাদা রঙের চিরকুটে কালো কলমে লেখা বড় একটা কালাম। মুশরাফা চোখ বুলাল লেখাটায়। আসসালামু আলাইকুম, আমি অনিক, আপনাদের বিয়ের উকিল বাবা। সেই সাথে আমার আরেকটা পরিচয় আছে, আমি জাওয়াদের বন্ধু। দুটো সম্পর্কের ভিত্তিতে কিছু কথা বলতে চাই আপনাকে। জাওয়াদের সাথে আমার বন্ধুত্বটা বেশ ঘনিষ্ঠ। ওর জীবনের সব কিছুই আমার জানা। স্বভাবগতভাবে জাওয়াদ বেশ অগোছালো, বাউন্ডুলে। ওর রুটিনটা বদ অভ্যাসে ভরা। আপনি সবে ওর জীবনে এসেছেন, ধীরে ধীরে জানতে পারবেন। যখন ওকে জানতে শুরু করবেন তখন হয়তো আপনি বুঝতে পারবেন জাওয়াদ আপনার মতো নয়। হতাশা ঘিরে ধরবে আপনাকে, জাওয়াদকে মানতে নারাজ হবে আপনার মন। আপনার মামাকে ও দায়ী মনে হবে, তিনি কেন আপনার জন্য ভুল জীবনসঙ্গী বাছাই করে দিয়েছেন। উকিল বাবা হিসেবে হয়তো আমাকে ও দোষী ভাববেন। বাস্তবিকই আমি দোষী। জাওয়াদ এবং আপনার জীবনধরন একবারেই বিপরীতমুখী। ব্যাপারটা জানা সত্ত্বেও আপনাদের না জানিয়ে বিয়ের ব্যাপারে আগানোর পদক্ষেপটা আমার ছিল। আপনার মামা জানতেন না, তিনি জাওয়াদকে ধার্মিক হিসেবেই চিনেছেন। ওকে ধার্মিক উপস্থাপনের ভারটাও আমার ছিল। আমিই দোষী। আমার উচিত ছিল আপনার মামাকে জাওয়াদ সম্পর্কে সঠিক তথ্য দেয়া, কিন্তু আমি তা করিনি। এর একটা কারণ আছে, যা আমাকে বলতে বাধা দিয়েছে। সেই কারণটা হল জাওয়াদ। জাওয়াদ আগ থেকেই বাউন্ডুলে ছিল। ওর পরিবার ওকে ফেরানোর কম চেষ্টা করেনি, কিন্তু পারেনি। চেষ্টা কিন্তু আমিও কম করিনি, কিন্তু ওর খারাপ অভ্যাস থেকে ফেরাতে পারিনি। ছেলেদের চারজন মানুষ ঠিক করতে পারে: মা, বন্ধু, বউ, মেয়ে। প্রথম দুজন ব্যর্থ। আপনাকে দেখেই আমার মনে হয়েছিল আপনি ওকে সঠিক পথে আনতে পারবেন। ভালোর সাথে থেকে মানুষ ভালো হয়ে যায়। আপনার সাথে থাকলে ও সঠিক পথে ফিরে আসতে পারবে। মানুষ চায় তার জীবনসঙ্গী ও তার মতো গুছানো হোক, ম্যাচিউর হোক। তাহলেই পারফেক্ট জুটি হবে। দুজনে টিপটপ। কিন্তু গুছানো মানুষগুলোর ভাগে যদি সব গুছানো মানুষ হয় তবে অগোছালো মানুষগুলোকে গোছাবে কে? তারা তো অগোছালোই রয়ে যাবে। তাদের গোছানোর জন্য জীবনে একজন গুছানো মানুষ দরকার, যে তার ভুল শুধরে দিয়ে তাকে সঠিক পথে ফিরিয়ে আনবে। তবেই হবে পারফেক্ট জুটি।
এই সম্পর্কে সম্মান থাকে, ভালোবাসা থাকে। জাওয়াদের অগোছালো জীবনটাকে গোছানোর জন্যই আমি সব কথা লুকিয়ে বিয়ের কথা এগিয়েছি। এর জন্য আমি আপনার কাছে করজোড়ে ক্ষমা চাইছি। জাওয়াদের বদ অভ্যাসের মধ্যে অন্যতম হল সিগারেট। সিগারেটে ওর নেশা আছে। মাত্রাতিরিক্ত সিগারেট খায় ও। ফলস্বরূপ ফুসফুসে ইফেক্ট পড়েছে। ডাক্তার কড়াভাবে নিষেধ করেছে, কিন্তু ও তাও ছাড়েনি। আন্টি, আমি হাজার চেষ্টায় ও পারিনি ওর সিগারেট ছাড়াতে। আমাদের দৃঢ় বিশ্বাস আপনি পারবেন। জাওয়াদ আপনাকে ভালোবাসে, আপনার কথা শুনবে। আমাদের সবার মাঝে আপনি এখন ওর সবচেয়ে আপন মানুষ। তাই ওর দোষগুলো আমি আপনাকেই বলছি। দিন যাওয়ার সাথে সাথে জাওয়াদের সম্পর্কে হয়তো আপনার খারাপ ধারণা জন্ম নেবে, কিন্তু বিশ্বাস করুন, ও এতটাও খারাপ নয়। ওর মন ভালো। কিছু খারাপ সঙ্গের সাথে মিশে মনটা কুলসিত হয়ে গিয়েছে। মা, বন্ধুবান্ধবরা অনেক কিছুই পারে না, যা জীবন সঙ্গী পারে। আপনি যদি ওর জীবনে মিশে ওর অভ্যাস বদলানোর চেষ্টা করেন, তবে সফল হবেন। আপনার কাছে আমার অনুরোধ, ওর খারাপ অভ্যাসের জন্য আপনি ওকে ছেড়ে যাবেন না। ওর পাশে থেকে ওকে বদলানোর চেষ্টা করুন। আমার বিশ্বাস, আপনি পারবেন। গুছানো জাওয়াদ একজন চমৎকার জীবনসঙ্গী হবে। কথাগুলো আমি আজই বললাম, কারণ আমার মনে হলো এই বিষয়গুলো একদিন আপনাদের মাঝে দূরত্ব তৈরি করবে। এখন ব্যাপারটা মেনে নিয়ে পদক্ষেপ নিলে হয়তো সম্পর্ক সুন্দর হবে। একজন মানুষকে সঠিক পথে আনার উছিলা হওয়ার সুযোগ এসেছে আপনার কাছে। একজন বুদ্ধিমান মানুষ হিসেবে এত পুণ্যের কাজটা আপনি লুফে নিবেন, আমি এই আশা রাখি। আমার বন্ধুটিকে আমি ভীষণ ভালোবাসি, তাকে সবসময় সুখী দেখতে চাই। আপনিও চেষ্টা করবেন। পরবর্তীতে আমি আপনাদের সুখী হিসেবে দেখতে চাই। ভালো থাকবেন, আমার বন্ধুটিকে ভালো রাখবেন। আমি আপনার প্রতি ভীষণ আশাবাদী, আমাকে আশাহত করবেন না। কথাগুলো আমি সরাসরি বলতে চেয়েছিলাম, কিন্তু আপনি আমার সাথে দেখা করবেন না জেনেই চিঠিকে মাধ্যম বানাতে হলো। বিদ্রোহ গিফটের কথা বললেও চিরকুটের কথা জাওয়াদকে বলবেন না। এ ব্যাপারটা জাওয়াদের অজানাই থাকুক। ওর অজানাতেই ওর ভালো হওয়ার চেষ্টা চলুক। এটাও আমার অনুরোধের কাতারে পড়ে। এক টানেই পড়ে শেষ করল চিরকুটটা। মুশরাফার চোখে মুখে লেগে আছে বিস্ময়, হতভম্ব ভাব। ওর মস্তিষ্ক শূন্য হয়ে গেল। তৎক্ষণাৎ কিছু মাথায় এলো না। লোকটার সম্পর্কে বিয়ের আগে ওর সব ভাবনা মিথ্যা প্রমাণিত হল। লোকটা ভুলে ভরা। লোকটা তার মতো নয়, একবারেই নয়। লোকটাকে ঠিক করার জন্য তাকে জীবনে জড়ানো হয়েছে। উকিল বাবা তো তার উপর কতগুলো দায়িত্ব চাপিয়ে দিয়েছে, এখন সে কি করবে? দায়িত্ব পালন করবে, না ছেড়ে দিবে? কত ভাবনা এলো মাথায়। ওর ভাবনার মাঝে জাওয়াদ রুমে এলো। মুশরাফার সাথে চোখাচোখি হতেই প্রসন্ন হাসল। মুশরাফা চিরকুটটা লুকিয়ে ফেলল। জাওয়াদ পায়ে পায়ে এগিয়ে এসে বসল মুশরাফার পাশে। জাওয়াদের মুখে সুইংগাম। সুইংগাম চিবোতে চিবোতে জুয়েলারি বক্স দেখিয়ে বলল, অনিকের দেয়া গিফট এটা? সিগারেটের একটা স্মেল এসে ধাক্কা খেল মুশরাফার নাকে। মুশরাফা ঘাড় ঘুরিয়ে তাকাল। লোকটা এখন সিগারেট খেয়ে এসেছে। মনটা কেন যেন আঘাতপ্রাপ্ত হল। ঘাড় ঘুরাল সে। অন্যদিকে তাকিয়ে জবাব দিল, হু।
জাওয়াদের এতক্ষণে মনে পড়ল বিয়ের রাতে বউকে উপহার দিতে হয়। তার দেয়া হয়নি। সে অনুতাপের গলায় বলল, আমারও তোমাকে গিফট দেয়ার কথা। আমি তো তোমাকে কিছুই দিলাম না। সরি, আমি কিছু মনে করিনি, গম্ভীর মুখে বলল মুশরাফা। জাওয়াদ বলল, আচ্ছা, তুমি বলো তোমার কি চাই? যা চাইবে তাই দিব। এটা কেমন প্রশ্ন? বিয়ের রাতে বউকে নিজের পছন্দমাফিক গিফট দেয়া হয়। বউ চেয়ে নেয় না, এটাও জানে না লোকটা? মুশরাফা ভ্রু কুচকাল। আমার কিছু লাগবে না। জাওয়াদ জোর করল, বলো, আমার কাছে কি চাও তুমি? মুশরাফা ভাবল, তারপর পাশ ফিরে বলল, একটা ওয়াদা চাইব। দিবেন? জাওয়াদ ভ্রু কুচকাল। মানুষ সোনা রূপা হীরা চায়, এ মেয়ে ওয়াদা চাইছে? সে কৌতূহলী জিজ্ঞেস করল, কি ওয়াদা? মুশরাফা জবাব দিতে সময় নিল না। জাওয়াদের চোখে চোখ রেখে বলল, আমাকে ওয়াদা করতে হবে আপনি স্বেচ্ছায় নিজের এবং আমার বর্তমান ভবিষ্যতের কোনো ক্ষতি করবেন না। জাওয়াদ এত কিছু ভাবল না। সে যে নিজের কেন ক্ষতি করবে? আর রাফার ক্ষতি করার তো প্রশ্নই আসে না। সে বলল, আমি ওয়াদা করলাম আমি আমাদের দুজনের বর্তমান এবং ভবিষ্যতের কোনো ক্ষতি করব না। মুশরাফা চমৎকার হাসল। বলল, জায়াকাল্লাহু খায়রান। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুক। জাওয়াদ বলল, আর কিছু চাওয়ার নেই তোমার? মুশরাফা হেসে বলল, এই ওয়াদার মাঝেই আমার সব চাওয়া আটকে আছে। আর চাওয়ার কিছু নেই। জাওয়াদের জংধরা মস্তিষ্কে অত কিছু বোধগম্য হল না। সে ঘূর্ণাক্ষরেও টের পেল না কিসে আটকা পড়েছে সে। স্ত্রী অল্পতে তুষ্টি ভেবে হাসল জাওয়াদ। খুশিতে গদগদ হয়ে বলল, আজ বিকেলে ঘুরতে যাবে? আচ্ছা, সায় জানালো মুশরাফা। জাওয়াদ আসার সময় নিয়ে আসা ব্যাগটা মুশরাফার দিকে বাড়িয়ে দিল। ফাইজা বলল, তোমার নাকি আইসক্রিম পছন্দ? মুশরাফা হাত বাড়িয়ে নিল। বক্স খুলে খেতে গেলে বাধা দিল জাওয়াদ। এখন খেও না, ঠান্ডা হোক। তোমার না ঠান্ডাজনিত সমস্যা আছে? ঠান্ডা লেগে যাবে। আইসক্রিমের বক্স নিয়ে নিল। ঠান্ডা ভাব কিছুটা কমে গেলে তারপর দিল। মুশরাফা আইসক্রিম খেতে খেতে জাওয়াদের দিকে তাকাল। লোকটা ওর কেয়ার করে। নিজের কেয়ার করে না কেন? তার সাথে কত ভালো আচরণ করছে, কত ভালোভাবে নিজেকে উপস্থাপন করছে, কিন্তু আড়ালে এত বদ অভ্যাস নিয়ে ঘুরে কেন? একটু ভালো হলেও তো পারত। এখন সে কিভাবে ছাড়াবে অভ্যাসগুলো? সিগারেটের গন্ধ সহ্য হয় না ওর। তারিফ চেইন স্মোকার। ওর রুমে গেলেই গা গুলাতো, দুই একবার তো বমি করে ভাসিয়েছে। জাওয়াদের ঘরটাও কি এমন হবে? সে থাকবে কিভাবে? কিভাবে ঘরকে, মানুষটাকে সিগারেট মুক্ত করবে? কোথায় উপায় খুঁজে পেল না ও। বিকেল হতেই জাওয়াদ মুশরাফাকে তৈরি হতে বলল, ঘুরতে যাবে। মুশরাফা আগে ওকে তৈরি হতে বলল। জাওয়াদ আগে রেডি হয়ে বসার ঘরে গিয়ে শালিকাদের সাথে আড্ডায় বসল। মুশরাফা আসরের নামাজ পড়ে নিল। নামাজ নয়তো কাজা হবে, নামাজ পড়ার উপযুক্ত জায়গা ও পাবে না। নামাজ পড়ে কালো জিলবাব পরে তৈরি হয়ে নিল।
মুশরাফার সাজগোজ কতদূর দেখতে রুমে এলো জাওয়াদ। দরজায় দাঁড়িয়ে মুশরাফাকে না দেখেই বলল, শাড়ি পরো। বলতে গিয়ে চোখ পড়ল আপাদমস্তক ঢাকা মেয়েটার দিকে। সে যেন চিনতে পারল না। চোখ ছাড়া কিছুই দেখা যাচ্ছে না। এভাবে যাবে ওরা ঘুরতে? জাওয়াদ অবিশ্বাস্য চোখে তাকাল। তার পরিবারে কেউ তেমন পর্দা করে না। মা কখনো সখনো শাড়ির উপর কটি চাপান। বোরকা পরলেও ডিজাইনার। তবে মুখ বাঁধেন না। জাওয়াদ পর্দার সংজ্ঞা ও জানে না সেভাবে। ওর ধারণা ছিল মুশরাফা মায়ের মতো কটি পরে মাথায় ঘোমটা টানবে, বা সেদিনের মতো বড় করে ওড়নায় গা ঢাকবে। এভাবেই বোধহয় চলাফেরা করে। তাই যখন নাজমুল সাহেব বললেন, ও পর্দা করে চলে, তোমার আপত্তি নেই তো? তখন ভাবনাহীনভাবে না বলেছিল। জাওয়াদের বান্ধবীরা সব ওয়েস্টার্ন ড্রেস পরত, বাঙালি পোশাক পরলেও তার ঠিক ঠিকানা ছিল না। সে তাদের সাথে চলতেই অভ্যস্ত। তার বন্ধুদের বউরা শাড়ি পরে ঘুরতে যায়, ফেসবুকে ছবি ছাড়ে। সেই ছবি দেখে জাওয়াদ কৌতুক করে বলে, শুধু বিয়েটা করতে দে, তারপর বউকে নিয়ে প্রতিদিন ঘুরতে যাব। ছবি কাকে বলে তখন দেখিস? মুশরাফাকে দেখে সে শূন্য চোখে তাকাল। এভাবে ঘুরতে যাবে ওরা? বিয়ের পর প্রথম ডেট, শাড়ি পরে হাত ধরে হাঁটবে, এমনটা আশা ছিল তার। তার আশায় গুঁড়োবালি পড়ল। বিয়ের আগে মুশরাফাকে এই বেশে দেখলে সে বিয়ের কথা মাথায় আনত না। সে অবিশ্বাস্য গলায় বলল, তুমি এভাবে যাবে ঘুরতে? তার প্রশ্নে অবিশ্বাস্য চোখে তাকাল মুশরাফা। জাওয়াদের চোখ পড়ে নিল। লোকটা কি জানত না সে পর্দা করে? এখন কি সে ও বাধা দিবে তার বাবা মায়ের মতো? লোকটার চোখ দেখেই বোঝা যাচ্ছে, মুশরাফার এই রূপ পছন্দ না তার। অথচ এই মানুষটা প্রথম আলাপে তাকে নিশ্চয়তা দিয়েছে। পর্দার পরিবেশ গড়ে দেয়ার কথাও দিয়েছে। সব কি তবে মিথ্যা? সে ছোট করে উত্তর দিল, আমি তো এভাবেই বাইরে যাই। জাওয়াদের মাথায় তৎক্ষণাৎ একটা কথাই এলো, ইউ আর নট মাই টাইপ। একই বাক্য ধাক্কা দিল মুশরাফার মনকেও। রূপের মোহে, আবেগের বশবর্তী হয়ে মানুষ হুট করেই কাউকে মন দিয়ে বসে। তার সবটা জুটেই সেই মানুষটার বাস থাকে। কল্পনায় তাকে নিয়ে হাজার স্বপ্ন বুনে। মন মাঝে ভাবনা আসে, এই মানুষটাকে ছাড়া তার চলবে না। সব সুখ বুঝি এর মাঝেই নিহিত। কল্পনায় বোনা স্বপ্ন বাস্তবে রূপ দিতে হাজার চেষ্টার পর তাকে জীবনে নিয়ে আসে। সেইক্ষণে নিজেকে সবচেয়ে সুখী মানুষ মনে হয়। সময় গড়ার সাথে সাথে যখন সে দেখে সঙ্গীর সাথে তার মনের অমিল, তখন সুখভাবটা ফিকে হয়ে যায়। প্রথমে মনের দূরত্ব এসে যায়, অনুভূতি কাজ করা বন্ধ করে দেয়, বিরক্তি লাগতে শুরু করে। মনে হয় রূপে মত্ত হওয়া উচিত হয়নি। মতের মিল, চলনের মিল আছে কিনা যাচাই করা উচিত ছিল। বড্ড ভুল হয়ে গেছে। মানুষটা তার জন্য ঠিক নয়, সে এমন কাউকে চায়নি। অথচ একটা সময় মনে হয়েছে এই সেই মানুষ, যাকে সে হন্য হয়ে খুঁজেছে। মুশরাফার পোশাক দেখে ঠিক এই অনুভূতিগুলো হচ্ছে জাওয়াদের। যাবারকালে যখন পাশাপাশি হাঁটছিল, তখন নিজের পাশে মুশরাফাকে বড্ড বেমানান লাগছিল। মানাচ্ছে না তাদের, একটুও না। কপালে বিরক্তির ভাঁজ জাওয়াদের। সেই বিরক্তির মাত্রা গাঢ় হল রেস্টুরেন্টে গিয়ে। টেবিলে টেবিলে মানুষ বসা, জাওয়াদ একটা টেবিল বুক করল। বার্গার অর্ডার করল।
বড় সাইজের বার্গার। খেতে গিয়ে জাওয়াদের ও কিছুটা ধাক্কা লাগল, এক কামড় দুইটা বান অবধি পৌঁছাচ্ছে না। মুশরাফা নিকাব করা। নোজ নিকাবটা ঘোমটা থেকে আলাদা। নাকের উপর ঘোমটার ভেতর পেছনে বাঁধা। নাক থেকে বুকে ঝুলে পড়েছে। মুশরাফা এর আগেও রেস্টুরেন্টে এসে খেয়েছে। কায়দা তার জানা। সেই কায়দা মাফিক মুখ খুলল না সে। এক হাতে বার্গার নিল, অন্য হাতে নিকাবটা একটু বাঁকিয়ে ফাঁক করে বার্গারে কামড় দিল। বার্গার দুহাতে নিয়ে খেলে বিপত্তি হয় না, এক হাতে বড় সাইজের বার্গার খেতে গিয়ে নিকাবে লেগে গেল। একটু সস বোরকায় ও পড়ল। মুশরাফা ভরকাল না। বার্গারে কামড় দিয়ে বার্গার রেখে দিল প্লেটে। তারপর স্বাভাবিকভাবে টিস্যু নিয়ে সস মুখে ফেলল। তাকে একটুও বিচলিত দেখাল না। কিন্তু জাওয়াদকে বিচলিত দেখাল। সে খাওয়া থামিয়ে তীক্ষ্ণ চোখে পরখ করল ব্যাপারটা। চোখ মুখ কুঁচকে এলো। ওর খাওয়ার ধরন একবারেই পছন্দ হল না জাওয়াদের। নিকাবের ভেতর বার্গার নিয়ে কিভাবে খাচ্ছে, আবার ফেলে টেলে একাকার। পাশের টেবিলের একটা মহিলা এদিকে তাকিয়ে মুখ বাঁকিয়ে হাসছে। লজ্জায় মাথা কাটা যাচ্ছিল জাওয়াদের। তখনই শপথ নিয়েছে দ্বিতীয়বার মুশরাফাকে নিয়ে রেস্টুরেন্টে আসবে না। তার বন্ধুরা দেখলে হাসবে, টিপটপ চলা ছেলেটা শেষে কিংবা এমন গেও মেয়েকে বিয়ে করেছে। টিটকারি দিবে। বিয়ের আগে ওর পর্দার কথা শুনে মনে হয়েছিল, পছন্দের মানুষটা যেমনই হোক, মানিয়ে নিতে পারবে। তার কোনো সমস্যা হবে না। কিন্তু এখন মনে হচ্ছে সে পারবে না মানিয়ে নিতে। এই চালচুলোহীন মেয়েটার সাথে সারা জীবনে কাটানো সম্ভব নয় তার পক্ষে। মেয়েটা তার মতো নয়, তার স্ট্যাটাসের সাথে যাচ্ছে না। শার্টের সাথে বোরকার মিশ্রণ হচ্ছে না। একদিনেই মন বেঁকে গেছে। সকাল অবধি মনের ভেতর যে ভালোবাসা, সুখের উপস্থিতি ছিল তা যেন এক নিমিষেই উবে গেল। বাস্তবতার ধাক্কা বোধ হয় একেই বলে। কল্পনার জীবন সুন্দর, বাস্তবতার নয়। বিরক্তিতে জাওয়াদের মুখ কালো হয়ে গেল। মুশরাফা তখনও আগের ভঙ্গিমায় খাচ্ছে। জাওয়াদের দেখতে ভালো লাগছিল না দৃশ্যটা। সেই উঠে দাঁড়াল। অনেক কষ্টে নিজের স্বর স্বাভাবিক করে বলল, তুমি খাও, আমি ওয়াশরুম থেকে আসছি। মুশরাফাকে কিছু বলার সুযোগ না দিয়ে চলে গেল। মুশরাফা ওর এহেন আচরণের অবাক হল না, কারণটা রুমেই আন্দাজ করেছে সে। ব্যাপারটাকে সে স্বাভাবিকভাবেই নিল। খাওয়া থামিয়ে মনে মনে বলল, আল্লাহ, তুমি মানুষটাকে সঠিক বুঝো দাও। আবার খাওয়ায় মন দিল। জাওয়াদ তৎক্ষণাৎ ফিরল না। মিনিট 10 বাদে ফিরল। মুখে মাস্ক। ততক্ষণে মুশরাফার খাওয়া শেষ। এসে চেয়ারে বসল। বার্গারের দিকে চেয়ে ও দেখল না। মুশরাফার উদ্দেশ্যে বলল, তোমার খাওয়া শেষ? হ্যাঁ। ছোট করে উত্তর দিল মুশরাফা। জাওয়াদ উঠে দাঁড়াল। মানিব্যাগ বের করে বলল, তুমি হাঁটো, আমি বিল দিয়ে আসছি। মুশরাফা জাওয়াদের আধখাওয়া বার্গারের দিকে চাইল এক পলক। কিছুই বলল না। জাওয়াদ যে আর খাবে না সে জানে। উঠে দাঁড়াল। ব্যাগ হাতে দিয়ে বলল, আমি বিল দিয়ে দিয়েছি। মুশরাফা হাঁটা ধরল। জাওয়াদ বিল কার্ড চেক করল। সত্যি বিল দেয়া। সে ভ্রু কুচকাল। মুশরাফার কাছে এসে বলল, তুমি বিল দিল কেন?
আমি বিল দিতাম। মুশরাফা হাসল। নিকাবের ফাঁকে ওর চোখকে ও হাসতে দেখা গেল। হেসেই বলল, আমি আপনি একই তো। একজন দিলই হল। জাওয়াদ বলল, কিন্তু মুশরাফা, ট্রিটটা তো আমার পক্ষ থেকে দেয়ার কথা ছিল। লোকটা সকাল অবধি রাফা ডেকেছে, এখন মুশরাফা ডাকছে। সম্পর্কের অবনতি টের পেল মুশরাফা। আলতো স্বরে বলল, একদিন মন থেকে ট্রিট দিন। আজ মন থেকে দিইনি? ভ্রু কুঁচকে প্রশ্ন করল জাওয়াদ। রেস্টুরেন্টে থেকে বেরিয়ে এসেছে ওরা। রাস্তায় এসে দাঁড়িয়েছে। মুশরাফা গাড়ির খোঁজে এদিক ওদিক তাকাল। সুকৌশলে উত্তর এড়িয়ে বলল, এবার বাসায় ফিরি। থাকার ইচ্ছে জাওয়াদের নেই। তবুও সৌজন্যবোধে জিজ্ঞেস করল, আর কোথাও যাবে না? চলো পার্ক টার্ক থেকে ঘুরে আসি। মুশরাফা কিছুটা দূরে ছিল। কদম বাড়িয়ে কাছে এলো। হাতের মুঠোয় হাত রেখে আলতো স্বরে বলল, আমি আপনার জীবনে বিরক্তি হতে আসিনি। বিরক্তির ভাঁজে আমায় আটকাবেন না। বাসায় চলুন। বলে হাত ছেড়ে দিল। সরে গেল দূরে। জাওয়াদ স্তব্ধ হয়ে চেয়ে রইল। মেয়েটা তার বিরক্তিভাব টের পেয়ে গেছে। কিভাবে? সে তো তেমন আচরণ করেনি। তবে এই মেয়ে তো দেখি বেজায় চালাক। জাওয়াদ বিব্রতবোধ করল, অস্বস্তি হল তার। হতভম্ব চোখে এক পলক চাইল মুশরাফার পানে। পরপরই দৃষ্টি ঘুরাল। গাড়ি ঠিক করে উঠে বসল। মুশরাফাকে বলা লাগল না, নিজেই উঠে বসল। গাড়ি চলতে শুরু করেছে। মাঝপথে মুশরাফা শান্ত স্বরে বলল, আমার জানামতে মামা আপনাকে আমার জীবনধরন সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন। আপনি সবটা জেনে সায় জানিয়েই বিয়ের ব্যাপারে এগিয়েছেন। তবে এখন আপনার কপালে বিরক্তির ভাঁজ কেন? জাওয়াদ ভাবেনি মুশরাফা ওকে সরাসরি প্রশ্নবাণে ফেলবে। মেয়েটার বোল্ড পার্সোনালিটি যেন পদে পদে প্রকাশ পায়। জাওয়াদ তৎক্ষণাৎ উত্তর দিতে পারল না। খানিক বাদে ধীর স্বরে বলল, আমি পর্দার মানে জানতাম না। মুশরাফা অবাক হলেও প্রকাশ করল না। কোমল স্বরে বলল, বিয়ের আগে অন্তত একবার হলে গুগলে গিয়ে পরিপূর্ণ পর্দার ধরন লিখে সার্চ দেয়া উচিত ছিল আপনার। তাহলে বোধহয় মিসম্যাচ হতো না। কথাটা যুক্তিযুক্ত। আসলেই উচিত ছিল পর্দা সম্পর্কে জানা। ভুল হয়ে গেছে। এখন প্রায়শ্চিত্ত করতে হবে। জাওয়াদ পাশ ফিরে চাইল এক পলক। তড়িৎ চোখ সরাল। এই পোশাক ওর মোটেই পছন্দ নয়। তাকাতে ইচ্ছে করছে না। বাকি পথ আর কথা হল না। চারতলায় উঠে মুশরাফা বাসায় গেলেও জাওয়াদ গেল না। ছাদে উঠে গেল। মনটা বিক্ষিপ্ত হয়ে আছে। এখন একটা সিগারেট না গেলেই নয়। বন্ধুর বিয়ে উপলক্ষে দুদিন ছুটি নিয়ে অনিক। আজ সে বাসাতেই আছে। অনিক ল্যাপটপে খেলা দেখছিল। জাওয়াদকে দেখে প্রফুল্ল মনে বলল, কিরে নববর, কি অবস্থা? জীবনের প্রথম বিয়ের অনুভূতি কেমন? জাওয়াদ হতাশ চোখে তাকালো এক পলক। তারপর চেয়ারে বসে সিগারেট ধরাল। উদ্ভ্রান্তের মতো কয়েক টান দিল। উদাস গলায় বলল, হুটহাট বিয়ের সিদ্ধান্ত নেওয়া উচিত হয়নি। অনিককে চিন্তিত দেখাল। ল্যাপটপ রেখে নড়েচড়ে বসল।
বলল, কাহিনী কি? কাহিনী হইতাছে, সি ইজ নট মাই টাইপ। কি সব আলখাল্লা পড়ে থাকে। বাইরে গিয়ে লজ্জায় পড়েছি। আমার সাথে যাচ্ছে না ওকে। বন্ধুবান্ধব কেউ দেখলে মান ইজ্জত থাকবে না। বিরস মুখে বলল জাওয়াদ। অনিক কটু চোখে তাকাল। এমন মহিয়সী নারী কজনার ভাগ্যে থাকে? জাওয়াদ ভাগ্যজোরে পেয়েছে, তাও মূল্য দিচ্ছে না। অনায়াসে পেয়ে গেছে তো তাই, মূল্য বুঝে সাধনা করে পেলে মাথায় তুলে নাচত। বন্ধুটি হিরে চিনছে না, আফসোস হল অনিকের। প্রার্থনা করল, বন্ধুটি যাতে শীঘ্রই বুঝে কত মূল্যবান রত্ন পেয়েছে জীবনে। চাপা শ্বাস ফেলল অনিক। তারপর কৌতুকের সুরে বলল, শালা তুই হলি লোকাল মানুষ, তাই রিজার্ভ ভালো লাগে না। সারা জীবন তো লোকাল ছিলি, এবার একটু রিজার্ভ হ। রাত ৯টা নাগাদ জাওয়াদ বাসায় ফিরল। মেহমানরা সবাই বিকেলে চলে গিয়েছে। শুধু লায়লা আর জায়ফা আছে। তারা কাল মুশরাফাকে বিদায় দিয়ে যাবে। বসার ঘরে সবাই মিলে কথা বলছে। জাওয়াদ সবার সাথে কুশল বিনিময় করে রুমে এলো। মুশরাফার উপর ক্ষীণ বিরক্তভাব তখনও অবিচল। মেয়েটাকে যথাসাধ্য এড়িয়ে যাওয়ার প্রয়াস তার মনের। অনিকের জোড়াজড়িতে এসেছে, নয়তো আসার ইচ্ছে ছিল না তার। গম্ভীর মুখভঙ্গিমায় রুমের দিকে এগুলো। দরজা ভেজানো। ঠেলে ভেতরে প্রবেশ করল। মুশরাফা কাপড় গুছাচ্ছিল। ওকে দেখে কাপড় রেখে কাছে এলো। প্রসন্ন হেসে কোমল স্বরে বলল, আসসালামু আলাইকুম। জাওয়াদ ভ্রু কুচকাল। মুশরাফার মুখভঙ্গি স্বাভাবিক, যেন কিছুই হয়নি। অথচ বিকেলে তাদের নীরব বোঝাপড়া হয়ে গেছে এক চোট। জাওয়াদ সালামের উত্তর নিল না। পাশ কাটিয়ে বিছানায় হেলান দিয়ে বসল। ফোন হাতে নিয়ে ফোনে চোখ ডুবাল। বাইরে থেকে এসেছে বোধহয়। ঘেমে নিয়ে একাকার। মুশরাফা বরফ কিউব দিয়ে লেবুর শরবত করে আনল। জাওয়াদের সামনে বাড়িয়ে দিয়ে বলল, এটা নিন, ফ্রেশ লাগবে। জাওয়াদ মোবাইল থেকে চোখ সরিয়ে তাকালো এক পলক। আবার নিবন্ধ করল ফোনে। বলল, আমি এমনি ফ্রেশ আছি, কিন্তু আমি স্পষ্ট দেখতে পাচ্ছি আপনার চেহারায় ফরমালিন আছে। মুখ টিপে হাসল মুশরাফা। জাওয়াদ ভ্রু কুচকাল। কি সব বলছ? মুখে কিসের ফরমালিন? খাটের পাশে সাইড টেবিল, তাতে গ্লাসটা রাখল মুশরাফা। তারপর জাওয়াদের কাছে বসল। মুখের কিছুটা উপর আঙুল ঘুরিয়ে বলল, রাগ আর গম্ভীরতা নামক ফরমালিন দেখা যাচ্ছে আপনার মুখে। চোখে রাগ রাগ ভাব, নাকের ডগা ফুলে আছে। লক্ষণ ভালো নয়। আয়নায় দেখুন, নিজেই টের পাবেন। জাওয়াদ চোখ রাঙালো, মজা করছো আমার সাথে? মুশরাফা উত্তর দিল না। চোখ ছোট ছোট করে তাকিয়ে রইল। কেমন গোয়েন্দা গোয়েন্দা ভাব ওর দৃষ্টিতে। চোখের পলক পড়ছে না, স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে। জাওয়াদ ভ্রু কুচকাল। এভাবে তাকিয়ে আছো কেন? মুশরাফা উত্তর দিল না। তাকিয়ে রইল অনিমেষ। জাওয়াদ কপাল কুঁচকে ফোনের দিকে তাকাল। কিছুক্ষণ পর যখন চোখ তুলল তখনও মুশরাফাকে একইভাবে তাকানো দেখল। জাওয়াদ আবার বলল, কি দেখছ এভাবে? চোখ নামাও, আমার অস্বস্তি হচ্ছে। মুশরাফা ঠোঁট চেপে হাসল।
লোকটাকে বিরক্ত করতে ভালো লাগছে ওর। পলক ফেলল না। জাওয়াদ আবার কপাল কুঁচকাল। মেয়েটার হলো কি হঠাৎ? বুঝতে পারল না ও। দুজনার দৃষ্টিমিলনের মাঝে একবার পলক সরাল মুশরাফা। শরবতের দিকে এক পলক তাকিয়ে আবার দৃষ্টি ফেলল জাওয়াদের পানে। ওর দৃষ্টি অনুসরণ করে গ্লাসে তাকালো জাওয়াদ। শরবত খায়নি বলে এমন করছে? জাওয়াদ গ্লাস হাতে নিয়ে চুমুক দিল। এক টানে অর্ধেকটা করল। শরবতটা ভালো হয়েছে। আসলেই ফ্রেশ লাগছে। মেয়েটাকে ধন্যবাদ দিতে ইচ্ছে করল, কিন্তু ধন্যবাদ দিল আবার পেয়ে বসবে এই ভেবে চেপে গেল। আবার চুমুক দেওয়ার পরপরই মুশরাফা বলল, আপনি নাকি আমাকে বিয়ে করার জন্য পাগল হয়ে গিয়েছিলেন? মাকে নাকি বলেছিলেন বিয়ে করলে রাফাকেও করব, অন্য কাউকে না। বিষম খেল জাওয়াদ। মেয়েটা তার ভাণ্ডারের সব কথা কিভাবে জেনে যায়? কে বলে? মা বলেছে নিশ্চয়ই। কাশতে কাশতে কেমন চোরা চোখে তাকালো মুশরাফার দিকে। মুশরাফা ওর পিঠ ঢলতে ঢলতে মুখ চেপে হাসল। পানি দিল। পানি খেয়ে স্বাভাবিক হল জাওয়াদ। আত্মপক্ষ সমর্থনে বলল, মোটেও না, মা তোমাকে বাড়িয়ে বলেছে। মুশরাফা আগের জায়গায় গিয়ে বসল। আমি কিন্তু একবারও বলিনি মা বলেছে। মা বলেনি। তবে কে বলেছে? মাকে বলা কথাটা মা ছাড়া তো কেউ জানে না। অবিশ্বাস্য সুরে সত্য ফাঁস করে দিল জাওয়াদ। মুশরাফা চওড়া হাসল। তার মানে ঘটনা সত্যি। আবার স্থির দৃষ্টি ফেলল মুশরাফা। জাওয়াদ প্রসঙ্গ ঘুরিয়ে বলল, দেখো শরবত শেষ করেছি। এবার অন্তত চোখ সরাও মুশরাফা। মুশরাফা ঠোঁট উল্টাল। সকালে ও রাফা ডাকছিলেন, এখন মুশরাফা। কয়েক ঘন্টায় ভালোবাসা শেষ? এটা ভালোবাসা না হাওয়াই মিঠাই? ছুঁয়ে দিল এই গায়েব। মুশরাফাকে ভীষণ চঞ্চল দেখাচ্ছে। শান্ত, কোমল কিংবা কঠোর সেই মেয়েটি এখন আর নেই। এখনকার মেয়েটা চঞ্চল, চতুর। যে মেপে মেপে কাটকাট কথা বলে না, গম্ভীর চোখে তাকায় না। এ যেন অন্য রূপ। এই মেয়ের কত রূপ! ক্ষণিকেই রং বদলায়। জাওয়াদ আর চোখে ওর বদলে যাওয়া রূপটা পরখ করল। এখন বিরক্তি আসছে না। বিরক্তিটা কি শরবতের সাথে গিলে ফেলেছে? নাকি চঞ্চলতার চাঞ্চল্যে উড়ে গেছে কে জানে? চারদিক আধার মারিয়ে আছে। নিস্তব্ধতা গ্রাস করেছে প্রকৃতিকে। নিস্তব্ধতা কাটাতে মুয়াজ্জিনের মধুর সুরে রবের বাণী গেয়ে উঠলেন। আজান কানে যেতেই ঘুম ভেঙে গেল মুশরাফার। আজান শেষ হওয়া অবধি শুয়ে রইল। তারপর উঠে ওয়াশরুমে গেল। বেরিয়ে জায়নামাজটা বিছালো খাটের পাশ ঘেঁষে। জায়নামাজে দাঁড়িয়ে ঘুমন্ত জাওয়াদকে ডাকতে লাগল, এই উঠুন, নামাজের সময় হয়ে গেছে। জাওয়াদের সারা শব্দ নেই। গভীর ঘুমে আচ্ছন্ন সে। মুশরাফা ওর কানে ফু দিল। শিউরি উঠল জাওয়াদ। ঘুম ছুটে গেল। ঘুম ঘুম স্বরে বলল, কি হয়েছে? উঠুন। কেন? নামাজের সময় হয়েছে। আমি নামাজ পড়ি না। বিরক্ত করো না। ঘুমাতে দাও। বলে ঘুমের কোলে ঢলে পড়ল জাওয়াদ। মুশরাফা ঝাঁকি দিল।
ঘুম ছাটালো চোখ থেকে। জাওয়াদ রেগে বলল, সমস্যাটা কি তোমার? বললাম তো নামাজ পড়ব না। আমি নামাজ পড়তে বলছি না, জাস্ট অজু করে আসুন। জাওয়াদ যেতে চাইল না। মুশরাফা নাছোড়বান্দা ঠেলে পাঠালো ওয়াশরুমে। ফ্রেশ হয়ে অজু করে বের হল জাওয়াদ। মুখে তীব্র বিরক্তি, চোখে রাগ। বের হয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো মুশরাফার দিকে। জায়নামাজের পাশ কাটিয়ে খাটে উঠতে গিয়ে থেমে গেল। চোখ থেকে ঘুম চলে গেছে। অজু করে এসেছে। একজন মুসলিম অজু করলে নামাজ না পড়ে থাকতে পারে না। চতুর মেয়েটা এটা জেনেই শুধু অজু করতে বলেছে। সে জানে অজু করলে নামাজ না পড়ে থাকতে পারবে না জাওয়াদ। হলো ও তাই। পা থামিয়ে নিল জায়নামাজের গোড়ায়। রাগত চোখে তাকালো মুশরাফার পানে। মুশরাফার নামাজ শেষ। সেই উঠে দাঁড়াল। চেয়ার থেকে টাওয়াল তুলে নিয়ে জাওয়াদের মুখ মুছে দিল। তারপর বলল, এখন আপনাকে স্বামী স্বামী ধরনের সুন্দর লাগছে। জাওয়াদ তীক্ষ্ণ চোখে ওর কাজ পরখ করছিল। কপালে ছিল বিরক্তির ভাঁজ। মুশরাফার কথায় আকস্মিক সব বিরক্তি উবে গেল। ঠোঁটের কোণে হাসির রেখা ফুটে উঠল। হেসে ফেলল সে। মুশরাফা ও হাসল, সার্থকতার হাসি। সকালে শ্বশুরবাড়িতে পা রাখল মুশরাফা। হল আরেক বিপত্তি। মাস্ক পরে নিন, তাহলে আপনাকে আমার স্বামী হিসেবে কেউ চিনবে না। হাতে ভ্যানিটি ব্যাগ ঝুলানোর ফাঁকে জাওয়াদের দিকে মাস্ক বাড়িয়ে দিয়ে বলল মুশরাফা। জাওয়াদ কপালের বিরক্তির ভাঁজ এঁটে শার্টের হাতা গুটাচ্ছিল। মেয়েটার গায়ে এই আলখাল্লা দেখলেই তার ঘাড়ি রি করে ওঠে। সকাল অবধি মেজাজ ভালোই ছিল। বাবার বাড়ি যাওয়ার জন্য তৈরি হতে গিয়ে আবারও বিরক্তি, মুখ মন দুটোই তেতো হয়ে গেছে। বিয়ের পর প্রথম শ্বশুরবাড়িতে যাচ্ছে, শাড়ি গহনায় রানী সেজে যাবে। সবাই দেখেই বলবে, জাওয়াদ তোর পছন্দ আছে। খুশিতে আটখানা হবে জাওয়াদ। তা না, কি সব আলখাল্লা পরে জঙ্গলি সেজে যাচ্ছে তার সাথে। ওর বিরক্তিঘন মুহূর্তে মুশরাফা মাস্ক বাড়িয়ে দিল। সাথে বলা কথাটা শুনে জাওয়াদ থেমে গেল। বিস্ময় নিয়ে তাকালো স্ত্রীর পানে। মুশরাফার ধ্যান এদিকে নেই, সে এক হাতে মাস্ক বাড়িয়ে অন্য হাতে নিকাব ঠিক করতে ব্যস্ত। চোখ জোড়া দেখা যাচ্ছে শুধু। জাওয়াদ ওর চোখের দিকে তাকিয়ে মুখভঙ্গি যাচাই করার চেষ্টা করল। ফলাফল এলো স্বাভাবিক। অথচ মেয়েটার মুখ থমথমে থাকার কথা। তার স্বামী তাকে পরিচয় দিতে চাইছে না বলে মাস্ক পরে নিজেকে আড়াল করছে, এটা তার জন্য অপমান। অন্য মেয়ে হলে কেঁদে কেটে একাকার করত, অথচ এই মেয়ে স্বাভাবিক। যেন এটা হওয়ারই ছিল। মেয়েটা এমন কেন? মুশরাফা হঠাৎ জাওয়াদের পানে তাকাল। চোখ হাসল ওর। হাসি হাসি স্বরে বলল, নির্দ্বিধায় পড়ে নিন, আমি কিছু মনে করব না। কাঙ্ক্ষিত মুখভঙ্গি না পেয়ে জাওয়াদের বিরক্তির মাত্রা বাড়ল। মাস্ক নিল না সে। মুশরাফার হাসিটাতে যেন তিরস্কারের আভা পেল সে। গম্ভীর মুখে বলল, মাস্ক পরার কারণ জেনে ও হাসছ কিভাবে? মুশরাফা ঠান্ডা গলায় বলল, আমি কখনো ক্ষতির হিসেব কষি না, রাগের হিসেবও কষি না। আমি কষি লাভের হিসেব। আপনার মাস্ক পরাটা বিশ্লেষণ করতে গিয়ে দেখলাম এখানে আমার লাভ আছে। সেই লাভটা আমাকে আনন্দ দিচ্ছে বলেই হাসছি। জাওয়াদ কিছুটা রেগে বলল, মজা করছো আমার সাথে?
এখানে লাভের কি আছে? দুজনার মাঝে এক হাতের দূরত্ব। মুশরাফা দূরত্ব গুজাল। নিজ হাতে জাওয়াদকে মাস্ক পরিয়ে দিল। তারপর চোখে চোখ রেখে বলল, মাস্ক পরলে আপনার মুখ আবৃত থাকবে। সুন্দর মুখশ্রীটা কোনো মেয়ের দেখার সুযোগ হবে না। কেউ আপনাকে চোখ দিয়ে গ্রাস করতে পারবে না। আমি সাথে থাকাকালীন সময়ে কেউ আপনার দিকে বাঁকা উদ্দেশ্যে তাকিয়ে থাকলে আমার সহ্য হবে না, হিংসে হবে। রাগও হবে হয়তো। রাগ, হিংসে শয়তানের পক্ষ থেকে আসে। আমি হয়তো শয়তানের কুমন্ত্রণায় পড়ে রাগ কিংবা হিংসে বশত গুনাহের কাজে লিপ্ত হতে পারি। আপনি মাস্ক পরলে এই গুনাহ থেকে বাঁচতে পারব। লাভ না? জাওয়াদের চোখে আবার বিস্ময়ের রেখা। একটা মানুষ এত ইতিবাচক চিন্তা কিভাবে করতে পারে? আর তার এত অবহেলার পরও মনে প্রেম আসছে কিভাবে? সে আনমনে প্রশ্ন করলে, আমার দিকে কেউ তাকালে তোমার সহ্য হবে না কেন? মুশরাফা হেসে বলল, এই প্রশ্নের উত্তরটা না হয় আপনি খুঁজে বের করুন। যেদিন আপনি কারণটা বের করতে পারবেন, সেদিন আমার পোশাক দেখে আপনার কপালে বিরক্তির ভাঁজ আসবে না। সেদিন আপনি আপনার বিরক্তির উপর বিরক্তি হবেন। আমি সেই দিনের অপেক্ষায় রইলাম। কথাগুলোর ভাবার্থ গভীর। এত গভীরতায় পৌঁছাতে পারল না জাওয়াদ। ফলে কথার মানে বুঝতে পারল না সে। মুশরাফা থেকে সরে গিয়ে বলল, থাকো অপেক্ষায়, আমি চললাম। নিজের ট্রলি হাতে নিয়ে রুম থেকে বের হল জাওয়াদ। মুশরাফা ও নিজের ট্রলি তুলে নিয়ে অনুসরণ করল তাকে। বসার ঘরে সবাই তাদের অপেক্ষা করছেন। জাওয়াদ বসার ঘরের কাছে গিয়ে মাস্ক খুলে ফেলল। ঘরের ভেতরে মাস্ক পরে থাকা বেমানান। বাইরে গিয়ে আবার পরবে। তাদের দেখে সবাই উঠে দাঁড়াল। মুশরাফার বাবা আর মামা যাবে ওদের সাথে। বর কনেকে একা পাঠানো যায় নাকি? মুশরাফা ফরিদার কাছে যখন বিদায় নিতে গেল, তখন ফরিদা ওকে জড়িয়ে ধরে কেঁদে ফেললেন। মাথায় হাত বুলিয়ে বললেন, আল্লাহ তোকে দুঃখহীন সুখে ভরা একটা জীবন দিক। প্রতিদিন ফোন দিবি, দুদিন পরপর এসে হাজির হবি। ভাববি না বিয়ে হয়ে গেছে বলে পর করে দিয়েছি। মুশরাফা কাঁদল না। সে সহজে কাঁদে না। তবে বুকের কাঁপুনি ঠিকই ধরতে পারল। স্মিত হেসে বলল, দোয়া করো। নিজের খেয়াল রেখো, নিয়মিত ওষুধ নিবে। ফাইজার সাথে অযথা রাগারাগি করো না, সুন্দর করে বুঝিয়ে বললে বুঝবে ও। ফরিদা হাসলেন। যাবার বেলায় ও অন্যের চিন্তায় মত্ত সে। জাওয়াদের দিকে তাকিয়ে বলল, মেয়েটার জীবনে কষ্টের পাল্লা ভারী, তুমি একটু সুখ দিও। সবসময় ওর পাশে থেকো। ডাইনিং রুমে দাঁড়িয়ে এই কান্নার দৃশ্য দেখতে একবারেই ভালো লাগছিল না জাওয়াদের। বিরক্ত লাগছিল ওর। নাটক মনে হচ্ছিল। কবে রেহাই পাবে সে চিন্তায় অস্থির। মামি শাশুড়ির কথার উত্তরে কৃত্রিম হেসে বলল, আপনি চিন্তা করবেন না। মামিকে ছেড়ে মায়ের কাছে গেল মুশরাফা। মুখোমুখি দাঁড়িয়ে মৃদু স্বরে বলল, নতুন জীবনে পা রাখছি। মাথায় হাত বুলিয়ে একটু দোয়া করে দিবে মা? মুশরাফার স্বরটা কাতরতায় ভরা। এই একটা মানুষের ভালোবাসার জন্য সারা জীবন চাতক পাখির মতো অপেক্ষায় ছিল সে। অথচ পায়নি। একটা বার মাথায় হাত বুলিয়ে দেয়নি। লায়লার চোয়ালে নিত্যকার গম্ভীর্য ছিল। আকস্মিক মেয়ের কথায় মেয়ের দিকে তাকালেন।
চোখে চোখ পড়তেই ভেতরটা কেঁপে উঠল উনার। দৃষ্টি নরম হল। মনে পড়ল, এভাবে তাকানো হয়নি কতকাল। ফরিদা পাশে দাঁড়িয়ে ফিসফিসিয়ে বললেন, জামাই আছে, মন থেকে না হোক, মুখ থেকে হলেও বিদায় দিন। একটু অভিনয় করুন, বিশৃঙ্খলা করবেন না আপা। আপনার কাছে হাতজোড় করছি। লায়লার ভেতরকার এক সত্তা তাচ্ছিল্যের হাসি দিল। তিনি তড়িৎ চোখ মুখ থেকে কোমলতা সরালেন। গম্ভীর করলেন মুখ। ডান হাতটা মেয়ের মাথায় রাখলেন। তিনি স্পষ্ট টের পাচ্ছিলেন, তার হাত কাঁপছে। শুধু হাত নয়, হাতের সাথে কাঁপছে মন, কাঁপছে মাতৃত্ব। মনে মনে অনেক দোয়া করলেন। মুখে বললেন, সুখী হ। মুশরাফা কি যে খুশি হল। এই পর্যায়ে তার চোখে অশ্রু দেখা গেল। আবেগী হয়ে গেল সে। মাকে জড়িয়ে ধরল আকস্মিক। কান্না হাসিতে মেতে বলল, আল্লাহ তোমাকে সবসময় সুখী রাখুক। আসি। মুশরাফা মাকে ছেড়ে সরে গেল। সবার থেকে বিদায় নিয়ে সামনের দিকে পা বাড়াল। বাবা, মামা যাচ্ছে তার সাথে। ফরিদা, ফাইজা, ফাবিহা, জায়ফা দরজা অবধি এগিয়ে দিল মুশরাফাকে। লায়লা দিলয়েন না। শান বাঁধানো মনটায় ঝংকার তুলছে তার। বাকি সবার মতো মেয়ে বিদায়ের কষ্ট ছুঁয়ে দিচ্ছে তাকে। সবার পিছনে দাঁড়িয়ে শূন্য দৃষ্টিতে মেয়ের যাওয়া দেখলেন। কেউ দেখল না মাস্কারার প্রলেপ লাগানো পাপড়ি জোড়া হঠাৎ ভিজে ওঠার দৃশ্য। এই ঘরে থাকা যাবে না আর এক মুহূর্ত। মনটা খা খা করছে। বসার ঘর ছাড়লেন তিনি। বাসায় যাওয়ার জন্য আগে থেকেই তৈরি হয়েছিলেন। রুমে গিয়ে ব্যাগ হাতে নিয়ে ফিরলেন। জায়ফার উদ্দেশ্যে বললেন, চল, আমাদের দেরি হচ্ছে। ফরিদা অশ্রুভেজা চোখে তাকালেন। ক্ষিপ্ত হয়ে বলেই ফেললেন, আপনার মনে একটুও মমতা নেই? আপনি সত্যি রাফাকে জন্ম দিয়েছেন? আমার সন্দেহ হয় আপা। মায়েরা এত নিষ্ঠুর হয়। আপনার মতো মা কোনো শত্রুর ও না হোক আপা। আপনি রাফার মা হওয়ার যোগ্য না। লায়লা গম্ভীর মুখে কেমন করে হাসলেন। তাচ্ছিল্যের সুরে বললেন, আপনি তো যোগ্য, তবে আপনি রাখবেন ওর খেয়াল। ওর সুখ দুঃখের খবর রাখবেন। ছেলেটা তো ওর মতো জঙ্গলি না, মেনে টেনে নিয়েছে। হাবভাব তো সুবিধার না ছেলের। ওই জঙ্গলি পোশাকের জন্য জামাইর মার খাচ্ছে কি না খোঁজ নিয়েন। অসামাজিকের জন্য শাশুড়ির নির্যাতনের শিকার হয় কিনা জেনে নিন। যা স্বভাব ওর, হওয়াটাই স্বাভাবিক। ওই মেয়ের ব্যাপারে কোনো কিছু শোনার ইচ্ছে আমার নেই। আপনি শুনেন। এই চল জায়ফা। মেয়েকে নিয়ে চলে গেলেন লায়লা। ফরিদা ক্ষিপ্ত হয়ে কত কি বলে গেলেন। অথচ তিনি টের পেলেন না, লায়লা তাচ্ছিল্যের আড়ালে তাকে সতর্ক করে গেছেন। তিনি যাবার আগে স্বরের সাথে যুদ্ধ করেছেন, বলতে যে, ভাবি আমার মেয়েটার খেয়াল রাখবেন। আমার মন বলছে, ও সুখে নেই। ওর সুখ যাচাই করবেন। কিন্তু পারলেন কই? মনে জমানো রাগ, ক্ষোভ মানুষের মাঝে দূরত্ব সৃষ্টি করে। আর দূরত্ব গড়ে তুলে জড়তা। এই জড়তার জন্য চাইলেই অনেক বছর বাদে কাছে আসা যায় না, স্বাভাবিক হওয়া যায় না। মনের কথা বলা যায় না। মায়মুনা ছেলে বউয়ের আগমন উপলক্ষ আত্মীয় স্বজন দাওয়াত করেছেন। বিয়েটা ঘরোয়াভাবে হয়েছে। সেভাবে কাউকে বলা হয়নি। সবার অভিযোগ, বউ না দেখার আক্ষেপ।
ভাই বোনগুলো তো ক্ষেপে আছেন, মেয়ের শ্বশুর বাড়ির লোকও বেজায় নারাজ। সবার দিকে চেয়ে ছোট খাটো গেট টুগেদারের আয়োজন করলেন। বোন জানিয়ে বসার ঘরে বউ আসার অপেক্ষায় বসলেন তিনি। বউ আসল, বউয়ের পোশাক থেকে বিমূঢ় হয়ে গেলেন তিনি। এভাবে শ্বশুর বাড়ি আসে কেউ? একদিনের জন্য পর্দা না করলে কি হতো? মানুষ কাজের আগে কত শর্তে সায় দেন, কিন্তু কাজের বেলায় সব ভুলে যান। মায়মুনা মুশরাফাকে পর্দার পরিবেশ গড়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন বিয়ের আগে। বিয়ে হতেই তিনি শক্ত মাটির নাগাল পেয়ে গেলেন। ওসব হেলাতেই ফেলে রেখেছেন তিনি। বিয়েতে তো কত কথাই বলয়া হয়, বলতে হয় বলেই বলা। সব মানতে হবে নাকি? বিয়েতে আবার পর্দা কিসের? একদিনেরই তো ব্যাপার, কাল থেকে আবার পর্দা করবে। সমস্যা কি? মুশরাফাকে বোরকায় দেখে তার মুখের রং বদলাল। ছেলের দিকে তাকালেন রাগী চোখে। যার অর্থ, এভাবে এনেছিস কেন? জাওয়াদ হতাশ চোখে তাকালো কেবল। তারপর পাশ কাটিয়ে চলে গেল। মায়মুনা মুশরাফাকে টেনে নিজের ঘরে নিয়ে গেলেন। ভালো মন্দ জিজ্ঞেস না করে গমগমে গলায় বললেন, একদিনের জন্য পর্দা না করলে কি এমন হতো? যাক গে, এসব আলখাল্লা ছেড়ে বসার ঘরে আসো। বসার ঘরে নারী পুরুষের অবাধ বিচরণ দেখে এসেছে মুশরাফা, যাদের কাউকেই চিনে না ও। ছেলে বয়সী, বয়স্ক অনেকজন আছে। এরা সবাই গায়েরে মাহরম। কিভাবে যাবে ও? স্তব্ধ চোখে তাকাল। স্বর অবরুদ্ধ হল ওর, হতভম্ব হল মুখ। মায়মুনার পরিবর্তিত মুখটা কিছুতেই হজম হচ্ছে না ওর। বিয়ের দিন অবধি উনার স্বরে কি কোমলতাই না ছিল। সবার সামনে বলছিলেন, তুমি একবারে চিন্তা করো না, আমার বাসায় যেভাবে ইচ্ছে থাকতে পারবে, তোমার পর্দার খেলাপ হবে না। অথচ নিজের বাসায় আসতেই সেই কোমলতা দূর হয়ে গেল। মুশরাফা কিছু বলতে চাইল, মায়মুনার সুযোগ না দিয়ে কাকনকে ডেকে ওকে তৈরি করিয়ে বসার ঘরে নেয়ার নির্দেশ দিলেন। তারপর চলে গেলেন। মুশরাফা শাশুড়ির মাঝে মায়ের রূপ দেখতে পেল। সব মেয়েরা শাশুড়িতে মাকে চায়। সে পেল, অথচ খুশিতে হতে পারছে না। কি ভাগ্য ওর! মুশরাফা বুঝে গেল, স্বামীর কাতারে শাশুড়িও পড়ে গেছে। সে বাবার বাড়ি থেকে বেঁচে আবার বাবার বাড়িতে এসে পৌঁছেছে। আবার শুরু হবে পর্দা রক্ষার সংগ্রাম। মামা তাকে এই সংগ্রামী জীবন থেকে বাঁচানোর জন্য বিয়ে দিলেন, সেই একই জাতে। ততক্ষণে কাকন চলে এসেছে। এ যেন কাকন নয় সাফা, সেই দিনের সাফা। জোরাজোরি করে বোরকা খুলে ফেলল ওর। এরপর বসার ঘরে নিয়ে যাওয়ার জন্য জোরাজোরি শুরু করল। মুশরাফা ঠায় বসে রইল। জাওয়াদের রুমটা মায়মুনার রুমের পাশে। মায়ের রুমের পাশ কাটিয়ে বসার ঘরে যেতে হয়। ফ্রেশ হয়ে জাওয়াদ বাইরে যাওয়ার উদ্দেশ্যে রুম থেকে বের হল। মায়ের রুমের পাশ দিয়ে যাওয়ার সময় কাকনের আওয়াজ পেল। মুশরাফার চাপা স্বর ও কান এড়াল না। কৌতূহলবশত দরজা গিয়ে দাঁড়াল। তাকে দেখেই কাকন অভিযোগের সুরে বলল, দেখো, তোমার বউ বসার ঘরে যেতে চাচ্ছে না। জাওয়াদ তাকালো মুশরাফার পানে। গোলাপি কাতান শাড়িতে মেয়েটাকে অপূর্ব লাগছে। চোখ ধাঁধিয়ে আসছে তার সৌন্দর্যে। এই রূপেই একদিন আটকে গিয়েছিল জাওয়াদ। মোহে পড়ে জীবনে ও এনেছে, অথচ বাস্তবতার সম্মুখীন হতেই মোহ কেটে গেল। এত আকর্ষণীয় রূপ ও ওকে আকর্ষণ করতে পারছে না। আজ কোনো ঘোর লাগছে না,
মুগ্ধতা ভিড় জমাচ্ছে না চোখে। সিনেমার মতো নায়িকার রূপে মজে নায়িকার সব দোষ ক্ষমা করা হয় না বাস্তবে। দোষের কাছে রূপকে হারতে দেখা যায়। এখনো দেখা গেল। জাওয়াদ ভ্রু কুচকাল, যেন কিছু জানেই না এমন ভান করে বলল, এসব মেয়ালি প্রথায় আমি নেই, তোমরা জানো। জাওয়াদ চলে গেল। মানুষ কারো প্রতি বেশি আশা করলে সে পূরণ না করলে হতাশ হয়। মুশরাফা জাওয়াদের প্রতি কোনো আশা করেনি। যে তার পর্দার জন্য তাকে স্ত্রী পরিচয় দিতে লজ্জাবোধ করে, সে তার পর্দার ব্যাপারে সাপোর্ট করবে। স্বপ্ন বই কি, আশা না করাই হতাশ হয়নি। তবুও কেন যেন এক পলক তাকিয়েছিল স্বামীর পানে। জাওয়াদ দৃষ্টির আড়াল হতেই মনে মনে বলল, আল্লাহ, আমাকে ধৈর্যধারণ করার শক্তি দাও। আমি যেন ধৈর্যশীল হই, দুর্বল না হই। চাপা শ্বাস ফেলে কাকনের উদ্দেশ্যে বলল, আমাকে 2 রাকাত নফল নামাজ পড়ার সুযোগ দিবেন, ভাবি। মুশরাফার দৃঢ় বিশ্বাস, সবাই নিরাশ করলেও আল্লাহকে নিরাশ করবে না। আল্লাহর বিধান পালনের জন্যই তো এত সংগ্রাম তার। সফলতা আনার দায়ভারও তার। সময় বাড়ল বিপদ। এ যেন শ্বাসরুদ্ধকর পরিস্থিতি। শেষ অবধি কি হল? এলো কোনো প্রতিকার, নাকি হার মানতে হল? চলবে।